শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা রেখে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি এবং আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। চমৎকার এই সুন্দর সকালে বাইরে মিষ্টি আবহাওয়া এবং একই সাথে চা, সবকিছু মিলে একদম জমে ক্ষীর, এবং সাথে যদি থাকে সাকি আরো তো কথা নেই। চলে যাচ্ছি সাকির কাছে। সাকি, শুভ সকাল। শুভ সকাল মাসুক, কেমন আছো তুমি? আমি ভালো আছি, কিন্তু একটা প্রশ্ন করতে চাই। তোমাকে যদি ফুল দেই আর অশ্রু দেই, ফুল নেবে নাকি অশ্রু নেবে? চমৎকার প্রশ্ন। স্বাভাবিকভাবে আমার মনে হয় সবাই ফুলটাকে বেছে নেবে, অশ্রু আমরা কেউই চাই না, আমরা সবাই চাই ফুল সুন্দর। কিন্তু একই সাথে কবি গীতিকাররা কিন্তু এটাও বলেছে, পীড়িত কইরা কানতে হইলে কপাল লাগে গো। সেক্ষেত্রে অশ্রু কিন্তু অনেক মূল্যবান, অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে, সেটাও একেবারে ভুল না। চমৎকার বলছো তুমি। চলো অপেক্ষা না করি, বিশেষ মানুষ রয়েছেন, তার কাছে চলে যেতে চাই। চলো দর্শককে জানাই কে আছে। প্রিয় দর্শক, রাঙা সকালের আজকের অতিথি উদ্যোক্তা, নির্মাতা এবং সংগঠক রেবেকা সুলতানা বিনতি। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদের দুজনের জন্য। সকালবেলা গ্রহণ করি তোমার পক্ষ থেকে ভেজা বেলি ফুল আমার বাগান থেকে। আমরা খুবই আনন্দিত। আমরা আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি জানি না। আপনাকে তো ভীষণ রকম ধন্যবাদ, এবং একই সঙ্গে পুরো রাত মাছরাঙা পরিবারকেও ধন্যবাদ জানাতে চাই। পুরো রাঙা সকাল পুরো পরিবারকেও আমরা ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা সুযোগ আসলে আমরা না পেলে, মানে এই প্রথম আমার জীবনে কোনো গেস্ট আমাদেরকে এভাবে ফুল উপহার দিলেন, আমরা গ্রহণ করলাম অনেক অনেক কৃতজ্ঞতা ভরে। মাসুক, তুমিও হাতে নিতে পারো। অবশ্যই অবশ্যই। এবং হাতে আমরা ফুলটা নিলাম। আমার একটা প্রশ্ন এসে যায়, সেটা হচ্ছে যে আমরা যতটুকু জানি, আপনি বলছিলেন আপনার বাগান থেকে বিনতিস ফেইরি গার্ডেন, যদি ভুল না করে থাকি না, আপনি তো সবাইকে গাছ উপহার দিয়ে থাকেন, এবং আপনি যেটা চাচ্ছিলেন যে পরিবেশ বান্ধব উপহার সংস্কৃতিটা আসলে যেন তৈরি হয় আস্তে আস্তে। আজকে আমাদের জন্য গাছ না ফুল, সেটার জন্য আমরা কৃতজ্ঞ। তারপর একটু জানতে চাই যে কেন গাছের বদলে আজকে আমাদের জন্য আপনি ফুল নিয়ে আসলেন। সকালবেলা যখন আমরা এখানে বসবো আড্ডা দিতে, একটা মিষ্টি সুবাস মিসিং যেন না থাকে। আর বৃষ্টির পরে বেলি ফুলগুলো এত সুন্দর হয়, নিশ্চয়ই এখানে তো আসলে গাছ নিয়ে বসাটা ওরকম মানে ম্যাচ করবে না। আমার কাছে মনে হলো যে সকালের শুভ্রতাটা অনেক ইম্পর্টেন্ট। যখন আমরা সামনে এরকম সুগন্ধি ফুল নিয়ে বসবো, আমাদের মধ্যে যে এক্সট্রা একটা ভালো লাগা কাজ করবে, এইটা একটা প্রশান্তি নিয়ে আসে। আর ফুল মানুষকে ভেতর থেকে মানুষের মন ভালো করে দেয়। আর সাধারণত আমরা যারা বাঙালি, আমরা জানি যে আমাদের গন্ধরাজ, বেলি, এই ফুল, হাসনাহেনা, এই ফুলের ঘ্রাণগুলো, আমি যতই এয়ার ফ্রেশনার ব্যবহার করি না কেন, এই ফুলের যে মাইল্ড একটা স্মেল আছে, অ্যারোমা, ওটা আসলে মাথার ভিতর থেকে মনের মধ্যে চলে যায়। একদমই তাই। এই জন্য আসলে মনে হলো যে সকালবেলাটা আমাদের সবারই সুন্দর হোক, এবং ফুল তো আসলে আমাদের মন ভালো করার একটা অন্যতম অনুষঙ্গও বটে গাছের পাশাপাশি। একটু শুনি যে আপনি এই যে যেটি শুরুতেই বলছিলাম না, যে পরিবেশ বান্ধব উপহার সংস্কৃতিটা আপনি এগিয়ে নিতে চাচ্ছেন, কোন চিন্তা ভাবনা থেকে আসলে এই ধরনের একটা কনসেপ্ট আপনার ভিতরে ডেভেলপ হলো? আমি সাধারণত যেটা হতো যে, যেহেতু আমি গাছ পছন্দ করি, আমি প্রচুর গাছপালা লাগাই, এবং আমি হয় না যে মেয়েরা অর্নামেন্টসের প্রতি খুব অ্যাট্রাক্টেড থাকে, আমার যে নেই তা না, বাট আমার আসলে গাছের প্রতি অ্যাট্রাকশন। আমার কিছু হলে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আচ্ছা শোনো, আমাকে কিছু গাছ কিনে দিবা কিনা। আমার যেমন বৃক্ষমেলা যখন হয়, আমার মাথাটাই খারাপ থাকে, আমার মনে হয় আমি কয়দিন যাব ওখানে, যে আমি যে কটা গাছ কিনতে পারি কিনবো, অথবা আমি নলেজটা গ্যাদার করবো যে কি কি গাছ আছে। তো আমার যখন হতো যে কোনো দাওয়াতে যেতাম, মানুষ যেই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিত অথবা যে শোপিসগুলো দেয়, আমার কাছে মনে, বা ফ্লাওয়ার নিয়ে যায় খুব দামি দামি, আমার কাছে মনে হলো যে আমি নিজেই দেখেছি যে আমি 3-4 দিন পরে তো ফুলগুলো ফেলে দিই। তো আমাকে যে মানুষটা ভালোবেসে একটা জিনিস দিল, সেটার তো কোনো আসলে সাস্টেনেবিলিটি থাকে না, ওটা ওই ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মন থেকে চলে যায়। আমার কাছে মনে হয় যে মানুষের মনের ভিতর থাকতে পারার জায়গাটা আসলে গাছ দিয়ে ভীষণভাবে করা যায়। কারণ গাছকে আমি যখন কাউকে গাছ উপহার দিচ্ছি, সে গাছের যত্ন নিতে বাধ্য হচ্ছে যে আচ্ছা বিনতি ভালোবেসে একটা গাছ দিল, দিয়ে একটু যত্ন করি। তার মানে আমি ওকে ইনডাইরেক্টলি ইনসিস্ট করছি যে তুমি যত্ন নেওয়া শিখো নেচারকে, এবং আমি চাই যে আমি যাকে ভালোবেসে উপহার দিচ্ছি সে নেচারের সঙ্গে কানেক্টেড থাকুক। এটাতে হয় কি যে
এত জৌলুস আমাদের চারপাশে, কিছু প্রকৃতির জিনিসের জন্য সঙ্গে যদি ছোট ছোট করে আমরা কানেক্টেড থাকি, এটা একটা মেন্টাল চেঞ্জ নিয়ে শান্তি আসে। দেয়, জি। আর আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকের বাসায় বেলকনি তো মাস্ট আছে, না থাকলেও যাদের বেলকনিও নাই, ইনডোরে রাখার জন্য, মানে আমি কিন্তু গিফট দেওয়ার সময় মাথায় রাখি যে কার বাসার কি অবস্থা, আচ্ছা। অথবা কেউ যদি আমার কাছে কিছু নিতে চায় যে আমাকে একটা গাছ করে দাও, যেহেতু আমি ফেয়ারি গার্ডেনটা করি, আমি আসলে নিজের জন্যই করতাম, পরে অনেকেই আমাকে ইনসিস্ট করলো যে আমাকে একটু করে দাও। আমি তার বাসার সম্পর্কে জানি যে যদি ইনডোর বেসড হয় বা কম যত্ন লাগবে এরকম। তো আমার কাছে মনে হয় যে পৃথিবীর সবচাইতে সুন্দর উপহার হচ্ছে গাছ। গাছ দিলে গাছ থেকে অটোমেটিক ফুল আসবে যদি তার রোদের জায়গা থাকে। একদম। তো আমি ফুল না দিয়ে গাছই দিলাম, তার ফুল আসুক, প্রতি বছর ফুল আসুক। তো আর এটা অনেকেই চাই একটু এক্সেপশনাল কিছু দিতে। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে গাছের চেয়ে দামি গিফট হয় না। নিশ্চয়ই, একদমই তাই। নিশ্চয়ই। এবং আমারও মনে হয় এটাই কারণ, দেখো গাছটা বড় করতে এক ধরনের যত্ন লাগছে, সময় লাগছে, তার ভালোবাসা। ভালোবাসা মিশে আছে। সেই জায়গা থেকে আসলে ম্যাম আপনার এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা চাই যে এভাবে আসলে আপনার এই মানসিকতা ছড়িয়ে পড়ুক আমাদের দর্শক সমাজেও। ম্যাম, চুকনগরে আপনার জন্ম। হ্যাঁ, যশোরের চুকনগরের কথা চলে আসলে একটা বিষয় চলেই আসে, চুকনগরের গণহত্যা। হ্যাঁ। সেটা আসলে মানুষের কি বলবো যে হৃদয়কে নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা ছিল। যদিও শৈশবে আপনার ওখানে থাকা, তারপরেও কি ওই ঘটনা কোনোভাবে আপনার নির্মাণে বা নির্মাণ চিন্তায় ভবিষ্যতে কোনোভাবে আসার সম্ভাবনা রয়েছে? আমার আসলে ওটা আমার দাদা বাড়ি। আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, আমরা তো বিভিন্ন জেলাতে বড় হয়েছি, বাট আমার জন্ম হয়েছে আমার দাদা বাড়িতে। আচ্ছা। আমি আসলে বলবো যে চুকনগর তো আসলে খুলনার মধ্যে পড়ে। আমাদের মাঝখানে একটা নদী আছে, জি, জি। ভদ্রা। ভদ্রার এই পাশে হচ্ছে চুকনগর, ওই পাশে হচ্ছে সন্ন্যাসগাছা। আচ্ছা। আমাদের ওই পারে বাড়ি, বাট আমাদের বাজার সদাই সবকিছুই চুকনগরেই হয়, চুকনগর কেন্দ্রিকই। আচ্ছা। আমি ছোটবেলায় আমার বাবার কাছে, দাদির কাছে এই চুকনগর গণহত্যার গল্প শুনেছি এবং আমি জায়গাটা দেখেছিও। মানে আমার ফুপুর বাড়িতে যাওয়ার সময় জায়গাটা পড়ে। আচ্ছা। এবং ওই এলাকাটা একটু সনাতন ধর্মীদের অধ্যুষিত এলাকা। তো যেটা হয়েছিল যে মুক্তিযুদ্ধের সময় ওখানে সবাই এসে জড়ো হয়েছিলেন যে তারা বর্ডার পার হতে চান। তো এই ইনফরমেশনটা চলে যাওয়ার কারণে তো ওইখানে একটা গণহত্যা হয় এবং এটা বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা। আমার আব্বু বলেন যে নদীতে মাছ অনেকদিন কেউ খেত না, মাছে গন্ধ বের হতো মানুষের। আমি বলবো যে আমার শিল্পবোধ বা আমার দেশপ্রেমের একটা বড় জায়গা জুড়ে আসলে চুকনগরের এই গণহত্যা। আমরা পরবর্তীতে যে কাজগুলো করেছি, আমাদের কাজের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা একটা ব্যাপার কাজ করে। আমাদের একটা নাটক ছিল ৬ নম্বর সাক্ষী। এই নাটকটা খুব জনপ্রিয় হয়েছিল। এটা ছিল মুক্তিযুদ্ধের ট্রায়ালের উপর বেস করে ঘটনা, এবং আমার যে ফার্স্ট ফিচার ফিল্মের গল্প লেখা হয়েছে সেটাও কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক। আমার কাছে মনে হয় যে চুকনগরের গণহত্যা, তার আশেপাশের মানুষের সঙ্গে কথা বলে যে জেনেছি, ওইটা আমার মানসিকতা তৈরিতে একটা বিশাল বড় ভূমিকা রেখেছে দেশপ্রেমের জায়গা থেকে। কারণ আমরা যখন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে জানি, আমরা যখন রিয়েল ফ্যাক্টটা শুনি, সেইটার ইমপ্রেশন আর বই পড়ে ইমপ্রেশন পাওয়াটা তো আসলে ডিফারেন্ট। তো ওইখানে হচ্ছে জলজ্যান্ত এখনো নদীর পাড়ে দাঁড়ালে, আর এটা হয়তো কিছু কিছু মানুষ তো একটু ডিফারেন্ট সাইকোলজি নিয়ে বড় হয়, আমার কাছে মনে হয় যে আমি নিজে খুব কানেক্টেড ফিল করি, আমি চোখ বন্ধ করলে দেখতে পাই। সো এইটা নিয়ে আমার আসলে একটা বড় পরিসরের ভাবনা আছে। কারণ আমরা কিন্তু একটা জেনারেশন যারা মুক্তিযোদ্ধাদেরকে মানে ফেস টু ফেস দেখেছি। আমার বাচ্চারা মানে যারা একটু বড় তারা দেখতে পাচ্ছে, পরের জেনারেশন দেখবে না কাউকে। সো আমাদের দায়িত্ব হচ্ছে প্রপার তথ্যটা এবং ডকুমেন্টেশনটা পরবর্তী প্রজন্মের জন্য প্রিজার্ভ করা। একদমই তাই। এবং আপনি যেটি বলছিলেন না, যে এই চুকনগরের এই গণহত্যাই আসলে আপনাকে উদ্বুদ্ধ করেছে আপনার নির্মাণের ক্ষেত্রে বিশেষ করে। এর বাইরেও আপনার আরও কিছু পরিচয় রয়েছে। আপনি একজন উদ্যোক্তা এবং আপনি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, যেটি এর মধ্যে আমরা বলছিলাম যে বিনতিস ফেরি গার্ডেন। আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানবো, যে কিভাবে আসলে এত উদ্যমী একজন নারী হয়ে উঠলেন, নির্মাতা হয়ে উঠলেন। সেটিরও নিশ্চয়ই ছোট ছোট কিছু গল্প রয়েছে যার বীজ আসলে ছোটবেলায় বপন হয়েছিল। তার আগে ছোট্ট করে আপনার সম্পর্কে দর্শকদেরকে জানাতে হবে। মাসুক, তুমি নিশ্চয়ই জানাবে, তারপর ফিরতে চাই আপনার কাছে। জি প্রিয় দর্শক, রেবেকা সুলতানা বিনতি একজন বহুমাত্রিক উদ্যোক্তা, নির্মাতা এবং সংগঠক। প্রায় 2 দশকের অভিজ্ঞতায় তিনি অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রিতে কন্টেন্ট প্রোডাকশন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং,
ক্যাম্পেইনিং ডিজাইন এবং পরিচালনায় দক্ষতা অর্জন করেছেন। তিনি ফিল্ম শপের চিফ অপারেটিং অফিসার এবং এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে কাজ করছেন। পাশাপাশি বাইট ডিজিটাল এবং টম্বি লজিস্টিক্স অ্যান্ড কনসালটেন্সি এর প্রতিষ্ঠাতা হিসেবে বিভিন্ন সেক্টরে সফল উদ্যোগ পরিচালনা করছেন। নেতৃত্ব বিকাশ এবং সামাজিক সেবায়ও তিনি সক্রিয়। জেসিআই বাংলাদেশ এবং রোটারি ইন্টারন্যাশনালের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তরুণদের উন্নয়নে কাজ করার পাশাপাশি তিনি পরিবেশ সচেতনতা বাড়াতে অক্সিজেন ফ্যাক্টরির উদ্যোগের মাধ্যমে নগর জীবনের সবুজায়নের প্রচার করছেন। সৃজনশীলতায় ভর করে তিনি বিন্তিস ফেরি গার্ডেন প্রতিষ্ঠা করেছেন, যা পরিবেশ বান্ধব উপহার সংস্কৃতিকে উৎসাহিত করছে। শর্ট ফিল্ম এবং টেলিভিশন কন্টেন্ট নির্মাণে কাজ করছেন দীর্ঘদিন। সমাজসেবায় তিনি রানা প্লাজা দুর্ঘটনায় ভুক্তভোগীদের সহায়তা এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের সাথেও যুক্ত। এত কাজ, আবারও ফিরে যাচ্ছি তার কাছে। অনেক কিছু জানলাম আপনার সম্পর্কে, কিন্তু একদম ব্যক্তি মানুষটাকে শৈশব থেকে জানতে চাই। কেমন ছিল শৈশব? আমার শৈশবটা ভীষণ ডাইভার্সিফাইড ছিল। আচ্ছা। এবং আমি বলবো যে আমি আমার শৈশবের প্রত্যেকটা বিন্দু এনজয় করেছি। এত ডাইভার্সিটি ছিল সেখানে। আচ্ছা। যেহেতু আমার বাবা সরকারি চাকরি করতেন, আমরা বিভিন্ন জেলাতে বড় হয়েছি। আচ্ছা। তো আমার এত কিছুর মধ্যে ইনভলভ হওয়ার একটা বড় জায়গা হচ্ছে আমি বিভিন্ন জেলার কালচার জানি, বিভিন্ন জেলার বিভিন্ন রকম মানুষের সঙ্গে মেশার কারণে খুব সহজে মানুষের সঙ্গে মিশে যাওয়া বা তাদের মানে তাদের অ্যাক্টিভিটিসগুলো মানে পারসেপশনগুলোকে নিজে ধারণ করার জায়গাটা খুব ইজি হয়। আচ্ছা। শৈশবে আমি খুব দুরন্ত ছিলাম, বাট আমি খুব লক্ষ্মী বাচ্চা ছিলাম। তো আমি আসলে একটা কম্বিনেশন মানুষ। আমার দুরন্তপনা কখনোই আমার সোশ্যাল নর্মস বা আমার পরিবারের যে শাসন সেটার বাইরে যায়নি। হ্যাঁ, আমি একটু অন্য সবার চেয়ে ডিফারেন্ট ছিলাম, যেখানে হয়তো অন্যরা বিশেষ দিনগুলোতে বাসায় থাকতো। আমি ভাবতেই পারতাম না যে 21শে ফেব্রুয়ারি হচ্ছে, স্কুলে প্রোগ্রাম হবে, আমি ছাড়া হচ্ছে। 16 ডিসেম্বরের প্রোগ্রাম হচ্ছে, আমি ছাড়া প্রোগ্রাম হবে না, মানে আমাকে থাকতেই হবে। তো অনেক সময় আমার আম্মা বকা দিত যে তোমাকে কেন সবকিছুতে থাকতে হবে, অন্যরা তো থাকে না। আমি বললাম যে মা, ওদের ওই ভিতরে ওই অনুপ্রেরণাটা বা ওদের ওই আর্জটা নেই যে কোনো কিছুতে পার্টিসিপেট করবে, বাট আমার তো ভালো লাগে। তো আমি আসলে সবকিছুতে অংশগ্রহণ করতাম এবং আমি খুব মানুষের পছন্দের বাচ্চা ছিলাম। আমাকে আমার টিচাররা খুব ভালোবাসতেন। ইভেন এখনো আমি পড়াশোনা করি, যে সবকিছুতে এত এগিয়ে থাকবে তাকে তো পছন্দ না করার কোনো কারণ নেই। মানে সে তো আসলে খুব স্বাভাবিকভাবেই সবার নজরে পড়বে। এটাই খুব, এটা কি আসলে মানে পরিবার থেকে আসলো নাকি খুব স্বাভাবিকভাবেই ছোটবেলা থেকে আমার পরিবারে আসলে আমার বাবা মা খুবই বন্ধুত্বপূর্ণভাবে আমাদেরকে বড় করেছেন। আমরা লাঞ্চ একসঙ্গে করতাম, ডিনার একসঙ্গে করতাম। আমার বাবা যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন আমাদের সামনে নিতেন বসে। সো আমরা ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে ছোটবেলা থেকেই ছিলাম। এবং আমি বলবো যে কালচারাল মাইন্ড সেটআপ আমার বাবার কাছ থেকে এসছে। আমার বাবা যখন পটুয়াখালীতে, আমি খুব ছোট, শহীদ মিনারে রাত 12টার পরে ফুল দিতে যেতেন আমাকে চাদরের মধ্যে করে মুড়িয়ে নিয়ে। আমার কাছে মনে হয় যে এই ব্যাপারগুলো তখন থেকে আমার ভিতরে এসেছে। আমরা 3 ভাই বোনের মধ্যেই কিন্তু আমার মতো সবকিছু না। আমার কাছে মনে হয় যে কিছু মানুষের থাকে যে তার একটু সে এই টাইপ অফ অ্যাক্টিভিটিস পছন্দ করে বা একটু এনথুজিয়াস্টিক থাকে। একদম একদম। আমি হয়তো ওরকম একটা বাচ্চা। আমি একটু জেদি, কিন্তু আমি বুঝি যে কখন আমি আসলে যেটা করি যে আমি একটা ফরম্যাটের মধ্যে থাকতে পছন্দ করি। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয় কি মানুষের জীবনের নিয়মের মধ্যে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় সাকসেসের কারণ আমি যখন নিজেকে গুছিয়ে রাখবো না এবং আমি যখন নিজেকে কন্ট্রোল করার ক্যাপাসিটি রাখবো না, তখন আমি আসলে অনেক ভালো কাজ করতে পারবো না জীবনে। আমি আরেকটা জিনিস চেষ্টা করি, লোভ ছেড়ে দেওয়া। লোভ আমাদেরকে মানে ডাইভার্ট করে। হ্যাঁ, আমাদের মনোজগৎকে অন্যদিকে নিয়ে যায়। তো যখন আমরা প্র্যাকটিস করা শুরু করব যে লোভ এবং জেদ, রাগকে পরিত্যাগ করার, আমি তো বলি যে আমরা তো মানুষ, আমাদের ভুলভ্রান্তি থাকেই, বাট আমরা প্রতিনিয়ত চেষ্টা করতে পারি যে কিভাবে আমরা এগুলোকে কমাতে পারি। আমি যেমন আগে কোনো কিছু হলে যে পরিমাণ রিয়াক্ট করতাম, আমি দেখলাম যে না, এইটা তো আমার জন্য ভালো না, আমি আস্তে আস্তে ওটাকে কমানোর চেষ্টা করলাম। হ্যাঁ, কোনো কিছু ভেঙে গেছে, আমার হোম হেল্পার ভেঙে ফেলছে, আগে আমি খুব রিয়াক্ট করতাম, আমি কষ্ট পেতাম। পরে আমি দেখলাম যে না, এটা হলে তো আমি মুভ অন করতে পারবো না। আমি আস্তে আস্তে ছেড়ে দেওয়া শুরু করলাম। আচ্ছা ঠিক আছে, ভেঙে গেছে, ঠিক আছে, এটা আবার হবে। কিন্তু এই যে চেষ্টাটা, আমার কাছে মনে হয় যে ভালো মানসিকতার মানুষ হওয়ার জন্য চেষ্টাটা অনেক জরুরি। এটা অটো হয় না, আমরা ডে বাই ডে অ্যাডাপ্ট করতে পারি। এবং
আমি একটা জিনিস যেটা করি যে ছোটবেলা থেকেই আমি কারোর সঙ্গে মিশলে তার ভালো দিকটাকে আমি ধারণ করার চেষ্টা করি। প্রত্যেকটা মানুষেরই তো ভালো মন্দ দিক আছে, আমার তার মন্দ দিক নিয়ে কোনো মানে মাথা ব্যথা নেই, আনলেস সেটা আমাকে হ্যাম্পার করে আমার লাইফকে। বাট আমি তার ভালো দিকটাকে আমি অ্যাপ্রিশিয়েট করি, আমি তার ভালো দিকটার যে জিনিসটা আমার মধ্যে নাই সেটা আমি অ্যাডপ্ট খুবই করার চেষ্টা করি। গঠনমূলক চিন্তা ম্যাম, এবং একই সাথে আপনি যেটা বলছিলেন যে নিয়মটা আসলে জীবনে খুব গুরুত্বপূর্ণ, আপনার শৈশবেও কিন্তু সেটা লক্ষ্য করা গেছে। আপনি বাইরে গেলেও সেটা একটা নির্ধারিত সময় পর্যন্ত, তারপরে ঠিকই বাসায় ঢুকে যেতেন। একদম। এবং আপনার জীবন সম্পর্কে আমরা যতটা জেনেছি, শৈশবে আপনি ভীষণ দুরন্ত ছিলেন এবং সবচেয়ে মজার কাজ ছিল আপনার কাছে সাঁতার কাটা। ভীষণ, আমি আসলে জলের পোকা। আচ্ছা। আমার কাছে মনে আছে যে পটুয়াখালীতে আমার যদি বলি যে শিশু বয়সের যে জ্ঞানটা শুরু হয়, যখন থেকে আমাদের সবকিছু মনে থাকে, সেই সময়টা আমার পটুয়াখালীতে কাটা। আচ্ছা, আচ্ছা। এবং ওটা যেহেতু পানির শহর, বৃষ্টি হতো, বন্যা হতো, সেই সময়টাতে আসলে আমরা মনে হয় 86-85 সালের দিকে আমরা ওইখানে, আমার তখন 5-6 বছর বয়স, আমার মনে আছে যে বন্যা হলে পানি ভরে যেত। তো আমরা অনেক কিছু শিখেছি যে পানি বাড়ছে না কমছে, এটা একটা টেনশন থাকতো। তখন ওইখানে আমরা শিখলাম একটা কাঠি পুঁতে রাখতে হয়। কাঠি পুঁতে রাখার পরে একটা সার্টেন টাইম পর পর যে দেখলে বোঝা যায় যে পানি বাড়লো কি কমলো, কারণ পানি বাড়লে কাঠিটা উপর দিয়ে পানিটা চলে আসবে, পানি কমলে কাঠি উপরে থাকবে, পানিটা নিচে নেমে যাবে। এই স্টাডিগুলো আমরা ওই সময় পাওয়া, এবং আমার কাছে মনে আছে যে পানির মধ্যে আমি গোসল করতে যেতাম এবং আমাকে ধরে নিয়ে আসতে হতো, কারণ আমি এতক্ষণ থাকতাম। আর ওইখানে কলার ভেলা বানানো হতো, এই জিনিসটা এখনকার বাচ্চারা হয়তো মিস করবে। কচুরি পানা এক জায়গায় জড়ো করে একটা সুন্দর ভেলার শেপ দিয়ে ওই ভেলা বানানো যেত, ওইটা পুকুরের মধ্যে দিয়ে আমরা কিন্তু ভেলাতে করে আমরা ঘুরতাম। এগুলো আমাদের বড় ভাইরা বানাতো। তারপরে কলা গাছ, এক একটা কলা গাছ বাঁশ দিয়ে গেথে ওইটা একদম ভেলা। তো এইটা হচ্ছে আমার শৈশবের সবচেয়ে মিষ্টি স্মৃতি, এবং আমি এত দুরন্ত ছিলাম যে আমি আম গাছে উঠে পুকুরের মধ্যে লাফ দেওয়া। আপনি এখনো ভীষণ দুরন্ত, আপনার কথায় আমার ভীষণ ভালোও লাগছে। আমি আপনাকে মানে থামাতেও চাইছি না, খুব মুগ্ধ হয়ে আপনার কথা শুনছি। এত স্পন্টিনিটি, এত সুন্দর করে আপনি কথা বলছেন, এবং মনে হচ্ছে এখনো আপনি ভীষণ দুরন্ত। জানি না এখন কি অবস্থা, আমি এখন আসলে যদি আপনি মা হয়েছেন। আমি কম্বিনেশন, আচ্ছা, আমি দুরন্ত এবং আমি মানে অর্গানাইজড, এটা একটা ভাই কম্বিনেশন। বোনদের মধ্যে আপনার অবস্থান কি? আমি মেঝো। একই সাথে আমরা যতদূর জেনেছি, সে সময় পুজো যখন হতো, পুজোর পরে যে পুজো ডোবানোর জন্য নদীতে আসতো, নদী কোনো না কোনো ভাবে আপনার জীবনের সাথে একটা মাইনে রাখে। তো সেই স্মৃতিগুলো একটু শুনতে চাই যে কেমন লাগতো আসলে সেই সময়টা, পুজোর সময়টা। আমরা যখন খুলনাতে আমাদের কোয়ার্টারটা ছিল একদম নদীর সঙ্গে, আচ্ছা, এবং ওটা ছিল ঘাট। আচ্ছা আচ্ছা। রূপসা নদী? হ্যাঁ, রূপসা নদী। আচ্ছা। রূপসা নদীর ঘাটের সঙ্গে তখনকার আমাদের কোয়ার্টারটা ছিল, এবং আমার সবচেয়ে এক্সাইটমেন্ট দুটো বিষয়ে কাজ করতো। এক হচ্ছে ওখানে সব জায়গা থেকে প্রতিমাগুলো আসতো, ট্রাকে করে প্রতিমা বিসর্জন ওই ঘাটে হতো। আচ্ছা। আমি প্রাচীরের উপরে বসে থাকতাম। ওই সেলিব্রেশনটা তখন কিন্তু আমরা আসলে পুজোটা আমাদের কাছেও একটা সেলিব্রেশন ছিল, কারণ আমরা মেলাতে যেতাম, তারপরে প্রতিমা বিসর্জন দেখাটা, কারণ ওইটার একটা আলাদা সংস্কৃতি ছিল, যে ঢাক ঢোল বাজাতে বাজাতে সবাই আনন্দ করতে করতে আসে, আবার মন খারাপ করে ফিরে যায় প্রতিমা বিসর্জনের পরে। এক একটা জায়গার এক এক রকম প্রতিমা, কারণ প্রত্যেকে তো তার নিজের মতো করে প্রতিমা সাজায়। তা আমি বসে বসে ওখানে 150-200 বেশি প্রতিমা আসতো, বাট আমি যতক্ষণ আমি পারতাম আমি বসে বসে প্রতিমা বিসর্জন দেখতাম। কারণ ওই যে ফেস্টিভটা, ওইটা আমার কাছে মনে হতো কি যে একটা বাচ্চার মনে, তখন আমি ক্লাস 3-তে পড়ি, আচ্ছা, অনেক ছোট, একটা বাচ্চার মনে যে কালার তৈরি করে, যে আনন্দ তৈরি করে, সেটা আমার কাছে মনে হয় ওইটাতে ছিল। আচ্ছা আচ্ছা। আর সেই পুজোর ছাড়াও ওইখানে যেটা হতো যে ট্রাক যেহেতু আসতো, বছরের প্রথম দিকে বই বোঝাই করা ট্রাকগুলো যেত। আমি বসে থেকে আমি জিজ্ঞেস করতাম, এটাতে কি বই আছে? কারণ আমার বইয়ের প্রতি খুব নেশা ছিল। আচ্ছা আচ্ছা। আমি যেটা করতাম যে স্কুল থেকে বই পাওয়ার আগেই আমি এক সেট বই ওখান থেকে পেয়ে যেতাম, আমাকে দিত বই। এবং আমি যেটা করতাম, বইটা পাওয়ার পরই আমি বাসার সামনে
উঠানে রোদের ভিতরে মাদুর বিছিয়ে বাংলা বইটা সবার আগে খুলে বসতাম এবং পুরো বাংলা বইটা আমি পড়ে ফেলতাম। কারণ আমার বাংলা বইয়ের প্রতি খুব আগ্রহ ছিল, কারণ ওখানে কবিতা থাকতো, কবিতাগুলো আমাকে বেশি টানতো এবং যে জীবন নির্ভর যে গল্পগুলো থাকতো সেগুলো আমাকে খুব টানতো। তো খুলনার এই নদীর পাড়ের এই দুটো মানে বিষয় আমাকে খুব টানতো। আর কেন জানি আমার পানির প্রতি একটা ভালো আকর্ষণ, নদী, পুকুর, জলাশয়। যেমন আমার বাসাতেও কিন্তু, আমার তো আসলে এত বড় রাখার অপশন নেই, আমার একটা পদ্ম পুকুর আছে, এই যে আজকে ফুল নিয়ে এসেছি পদ্ম পাতাতে। হ্যাঁ, আমার 5 রকমের পদ্ম আছে কালেকশনে, আমার 7 থেকে 8 রকমের শাপলা আছে, আমার কাছে রেয়ার দুটো অ্যাকোয়াটিক প্ল্যান্টস আছে, সেটা হচ্ছে স্বর্ণকুমুদ। এইটা খুব রেয়ার, বাংলাদেশ থেকে বিলুপ্ত প্রায়। হলুদ রঙের ছোট্ট ফুল হয়, খুব সুন্দর একটা মাইল্ড স্মেল। আর একটা হচ্ছে বড় নখা, এইটা সাধারণত বিলের ভিতরে হয়, এটা বেগুনি রঙের একটা ফুল হয়। তো এটাও আমার কালেকশনে আছে। আমার আসলে ইচ্ছা যে গাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে ওগুলো আমি যতটা পারি নিজের কাছে, সেটা আমাদের অ্যাকোয়াটিক প্ল্যান্টস হোক অথবা ওষুধি হোক, সেগুলো কালেক্ট করা। আমরা অবশ্যই আসবো আপনার বিনতেজ ফেরি গার্ডেনে, যেহেতু এত সুন্দর ফুল আমাদেরকে সুবাস ছড়াচ্ছে, আমরা গল্প করছি, খুবই একটা অন্যরকম পরিবেশে আসলে আমরা আজকে বসে আছি। মাসুক, তুমি কি বলবে আমি জানি না। ভীষণ উপভোগ করছি। আমরা যেহেতু শৈশবে ছিলাম না, নেতৃত্বের গুণটা আসলে আপনার সেই ছোটবেলা থেকেই ছিল, আপনার গল্পে আমরা যেটা বুঝতে পারছি। তো আস্তে আস্তে আসলে কি সেট হলো নিজের মধ্যে, যে কি করতে চাই আমি এত কিছু করছি, আমি বই পড়ছি, আমি খেলাধুলা করছি, স্কুলের যে কোনো অ্যাক্টিভিটিতে আমি সবার সামনের সারিতে থাকছি, স্কুলের শিক্ষকরাও আমাকে একটু অন্যরকম দৃষ্টিতে দেখেন, হয় না যে ছোটবেলায় একটা মাইন্ড সেট করা, এবং পরিণত বোধটা মনে হয় আপনার ছোটবেলাও কিছু কিছু ক্ষেত্রে ছিল, যদি ভুল না করে থাকে। কি ভাবতেন আসলে, কি করতে চাই জীবনে? আমি ছোটবেলায় একটা জিনিসই ভাবতাম যে আমাকে ডিফারেন্ট কিছু হতে হবে, এবং আমি আসলে মানুষ আমাকে মনে রাখবে, আমি এমন কিছু হতে চাই। আমি খুব র্যান্ডমলি সহজ পথে চলতে চাইনি কখনো, বাট আমার ছোটবেলা থেকে আমার মধ্যে সংগঠক হিসেবে কাজ করার একটা প্রবণতা ছিল। যেমন 21শে ফেব্রুয়ারি যখন আসতো, আমরা বড় শহীদ মিনারে গেলেও আমরা এলাকাতে ছোট করে শহীদ মিনার বানাতাম রাতের বেলায়। হ্যাঁ, তো ওটার লিডিং এ কিন্তু বড় ভাইদের সঙ্গে আমিও থাকতাম। যতক্ষণ না আমরা বড় হয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা সহকারী হিসেবে ছিলাম, পরবর্তীতে এই দায়িত্বটা আমরা নিয়েছি। আমার যখন আমরা রান্নাবাটি খেলতাম, আমি কিন্তু একটা দোকান দিতাম পাশে, ওখানে আমি এই রান্নাবাটি খেলার সময় কচুরি পানা আরো যা যা জিনিস সাজানো লাগে, মানে উদ্যোক্তা ছোট থেকেই ছিলেন, ছোটবেলা থেকে। আমি তখন, আমরা মনে আছে যে ম্যাচের খোলা ওটাকে আমরা টাকা হিসাবে কাউন্ট করতাম, তো আমি আমার জিনিসপত্রগুলো বিক্রি করতাম। বুঝতে পেরেছি। আমার কাছে আসলে ব্যবসায়ী হওয়ার ব্যাপারটা মনে আমার ছিল ওইভাবেই, কিন্তু আমি একটা জিনিস আমি জানতাম যে আমি এমন কিছু কাজ করতে চাই যে কাজটা আমাকে আরো 5জন থেকে আমাকে একটু ডিফারেন্ট ভাবে দেখাবে। সেটা তো করতো, কারণ ছোটবেলায় আপনাকে আমরা যতটুকু জেনেছি যে আপনি ছোটবেলা না, কৈশোর বয়সে এসেও আপনি নাচের সাথে যুক্ত ছিলেন এবং খুব মানে ভালোবাসতেন শিল্পটাকে। সেই জার্নিটাতে আসলে সহযোগিতা কেমন পেয়েছেন বাসা থেকে? আমি যদি বলি যে যখন আমি ক্লাস 4-এ পড়ি, কুমিল্লাতে আমার বাবার পোস্টিং ছিল, আমাদের ওখানে একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। আমি যেটা করতাম যে আমার একটা খাতা ছিল, ওইখানে আমার পছন্দের গানগুলো, আমার নজরুল সঙ্গীত আমার খুব পছন্দ, আমি ওগুলো লিখে রাখতাম, বা আধুনিক গান যেগুলো পছন্দ আমি লিখে রাখতাম, আমি নিজে নিজে গাইতাম, কোথাও শিখি নাই, এবং আমি নাচও নিজে নিজেই পারতাম। তো আমি আসলে গেলাম যে আমি কিছু একটা করতে চাই, তো তখন বলে যে গানে তো তোমাকে এখন আমরা ইনক্লুড করতে পারছি না, তুমি নাচ তুলতে পারবা কিনা, তোমাকে যদি একটা নাচ তুলে দিই। আমি বলছি হ্যাঁ আমি পারবো। আমাকে তখন প্রথম মোমের পুতুল মোমের দেশের মেয়ে, গাজী নজরুল ইসলামের খুব বিখ্যাত নাচের গান, এটা আসলে আমাকে নাচটা শিখিয়ে দিল। আমি 2 দিনের মধ্যে নাচটা তুলে ফেললাম, এবং আমার মনে হচ্ছে যে সাদা শাড়ি পরানো হয়েছিল আমাকে, মোম যেহেতু তখন সাদাই ব্যাপারটা ছিল, এবং আমার পারফরমেন্স খুব ভালো হলো। তখন আমার আব্বুকে সবাই বলল, মেয়ে এত ভালো পারফরমেন্স করে, ওকে নাচের স্কুলে ভর্তি করে দাও। তো ওইখানে কুমিল্লাতে কাছাকাছি কলকাকুলি নামে একটা সংগঠন ছিল, ওরা নাচ গান কবিতা আবৃত্তি এগুলো শিখাতো, আমাকে ওখানে ভর্তি করে দিল। আমি প্রথম দিন যাওয়ার পরে দেখলাম এই জায়গাটা তো অদ্ভুত সুন্দর, এখানে গান শিখছে মানুষ, কবিতা আবৃত্তি শিখছে, অভিনয় শিখছে। তো আমি যেটা করলাম, আমার ক্লাস 5টার সময় থাকলেও আমি 3:30টার দিকে চলে যেতাম, যে আমি বসে বসে দেখতাম। তো আমার আগ্রহ দেখে ওনারা বললেন, আচ্ছা ঠিক আছে তুমি সব ক্লাসই করো, তোমাকে নাচের স্টুডেন্টই তুমি, পেমেন্ট নাচের জন্যই করো, বাট তুমি সব ক্লাসেই থেকো। তো আমি যেটা করতাম, আমি বসে বসে দেখতাম,
চমৎকার। আমি গানে গলা মিলাতাম, কবিতা আবৃত্তি শুনতাম। বাহ। আমার কাছে মনে হয়েছে যে একটা মানুষের মানসিক মানে গঠন এবং তার শিল্পবোধ তৈরিতে প্রত্যেকটার একটা ধারণা থাকা জরুরি। বিশেষ করে আমরা যারা মিডিয়া প্রফেশনে এসেছি বা যারা মিডিয়া প্রফেশনে যেতে চাই তাদের তো অবশ্যই, আমি অভিনেতা হতে চাইলেও কিন্তু আমাকে গান জানতে হবে, আমাকে রিদমটা বুঝতে হবে, আমাকে বিট বুঝতে হবে, আমাকে তালটা বুঝতে হবে। একদম। তো এটা কিন্তু প্রত্যেকের জন্য প্রযোজ্য। আমি যদি ক্যামেরার পিছনেও কাজ করি, যে ডিরেক্টর সে যদি তার গানের ধারণা না থাকে, তার যদি মিউজিক সেন্স না থাকে, তাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। যার কারণে কিন্তু আমরা যখন প্রোডাকশন করি, অনেক ক্ষেত্রে আমরা যখন দেখি যে অনেক কিছু ছেড়ে যাচ্ছে, তার কারণ কিন্তু ওই মানুষটার এই বোধগুলোর জায়গাগুলোকে পলিশ করা হয়। আমরা এক কথায় বলতে পারি ম্যাম, যখন আমরা ছন্দটা পুরোপুরি জানবো তখন আমরা ছন্দের লয়গুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারবো, কিন্তু ছন্দটাই যদি না জানি তখন লয় বাড়ানো কমানো বা নতুন আবিষ্কারের সম্ভাবনাও কমে এটা যায়। কিন্তু মানুষের ব্যক্তিগত জীবনেও আছে। একদম। শিল্পবোধ কিন্তু মানুষের জীবন চর্চার মধ্যেও আছে। জি। আমরা যখন রান্না করছি, সেই রান্নাটা করে কিন্তু আমি খাবো, এটা সহজ হিসাব, বাট আমি কিভাবে ডেকোরেট করছি, আমি কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছি, সেটা আমার কিন্তু বিষয়। আমার সঙ্গের থাকার মানুষের মানসিকতাকে মানে ইনফ্লুয়েন্স করে। অনেক সময় হয় না যে আমরা বলি যে দর্শনধারী ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। শিল্পবোধ একটা মানুষের জীবনে, সে শিল্প পেশায় না থাকলেও তার শিল্পবোধটা থাকা জরুরি। ব্যাংকার হতে পারে, সে আর্ম ফোর্সেসে থাকতে পারে, কিন্তু তার যে শিল্পবোধ, এইটা তাকে ব্যক্তি মানুষকে সমৃদ্ধ করে। আপনি কতখানি সমৃদ্ধ আসলে আজকে আপনার উপহারটা দেখে আমরা সেটা পরিষ্কার একটা ধারণা পেয়েছি, কারণ এত সুন্দরভাবে পদ্মপাতার উপরে বেলি ফুল এইটা দিয়ে এত চমৎকার একটা পরিবেশনা, যেটা আসলে আমাদেরকে মুগ্ধ করেছে এবং এখন ভীষণভাবে, পর্যন্ত ভীষণভাবে। স্মেলটা নাকে এসে একটা ভালো প্রশান্তি দিচ্ছে। দারুণ ম্যাম, আপনার গল্পগুলো আরো শুনতে চাই, যে স্কুল জীবন, কলেজ জীবন এবং ভার্সিটি জীবনে এসে একটা নতুন ডাইমেনশন এসেছে, আমরা স্কুল থেকে শুনি। আমার স্কুল আসলে বাংলাদেশের অনেক স্কুলে আমি পড়েছি। আচ্ছা। আমি অনেক কালারের স্কুল ড্রেস পরেছি। জি, জি। তো এটা আমার একটা মানে গুড মেমোরি। এটা আমার কাছে একটা খারাপ লাগাও ছিল যে আমার বাবার যেহেতু 3 বছর পর পর ট্রান্সফার হতো, আমি বন্ধুদেরকে খুব মিস করতাম। একটা জায়গায় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমরা কাঁদতে কাঁদতে ফেরত আসতাম, কারণ তখন তো আসলে আমাদের ফেসবুক ছিল না, ফোন ছিল না, কমিউনিকেশন। অনেককেই আমি মিস করি, অনেকের নাম আমার মনে আছে, বাট ওদের সঙ্গে আমার কখনোই দেখা হয়নি। আচ্ছা, আচ্ছা। এই জিনিসটা আমার কাছে খারাপ লাগতো, কিন্তু ভালো লাগতো হচ্ছে আমি এত স্কুলে পড়েছি, এত রকমের কালচার শিখেছি, আমি না বাছাই করতে পারি খারাপ ভালোটা। এইটাকে বাছাই করার জন্য আসলে এক্সপিরিয়েন্সটা দরকার। আমার পরবর্তীতে ক্লাস 9 থেকে আমি যেমন সিলেটে আমি 6 মাস ছিলাম আমরা, আচ্ছা। 96 সালে। তারপর আমরা ঢাকাতে চলে আসলাম, এবং মজার ব্যাপার হলো আমি ক্লাস 9-এ 3 বোর্ডে 3টা এক্সাম দিয়েছি। আমার ফার্স্ট সেমিস্টার মানে আমার ফার্স্ট টার্ম পরীক্ষা ছিল যশোর বোর্ডে কুষ্টিয়া থেকে, আমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা ছিল হচ্ছে সিলেটে কুমিল্লা বোর্ডের আন্ডারে, এবং আমি ফাইনাল দিয়েছি ঢাকা থেকে, ঢাকা বোর্ড থেকে। আচ্ছা। তো এটা হচ্ছে আমার ক্লাস 9-এর। এটা একটা খারাপ দিক হচ্ছে যে আমরা অনেক সময় ভালো টিচারও পেয়েছি, আমরা এভারেজ টিচারও পেয়েছি। সো এইখানে আমার কাছে মনে হয় যে যেটা আমার ছোট ভাইয়ের হয় নাই, ও একদম বড় হয়েছে ঢাকাতে, ও একটা পার্টিকুলারলি সিস্টেম মেনে বড় হতে পেরেছে, বাট আমরা তো আসলে বিভিন্ন জায়গায় থেকেছি, প্রাইভেট টিউটর আমরা ওইভাবে মেনটেন করতে পারিনি, কারণ ভালো মন্দ মিলিয়েছিল। জি। কলেজ ছিল আমার বদরুন্নেসা কলেজ। আমি তো মনে করি যে আমার খুব মানে বাংলাদেশের খুব রিনাউন্ড কলেজগুলোর একটা সরকারি কলেজ বদরুন্নেসা। অবশ্যই। আমার কাছে মনে হয় যে ওই কলেজ লাইফটা আমার খুব অল্প সময়ের মধ্যে চলে গেছে। আমি না মনে করতে পারি না, এত শর্ট ছিল, 2টা বছর, বাট খুব শর্ট ছিল, কারণ আমরা এত ইভেন্টফুল ছিলাম, এত কালচারাল প্রোগ্রাম করেছি। ইউনিভার্সিটিতে আমি যখন ভর্তি হই, বিবিএতে ভর্তি হই, আচ্ছা। তখন তো আসলে বিবিএ এমবিএ এর খুব ট্রেন্ড, কারণ আমি খুব সিম্পল লাইনে পড়তে চাচ্ছিলাম না অনার্স। আচ্ছা, আচ্ছা। বিবিএতে যখন পড়া শুরু করলাম, একটা পর্যায়ে এসে যখন মেজর সাবজেক্ট নিতে হবে, আমাকে অনেকেই গাইড করলেন যে এইচআর নাও, মেয়েদের জন্য খুব কমফোর্টেবল, রুমের মধ্যে থেকে কাজ করা। আমি একটু কনফিউজ ছিলাম, কারণ আমি যেহেতু একটু এক্সট্রোভার্ট। হ্যাঁ, তো আমি আমার এক টিচারকে জিজ্ঞেস করলাম ইউনিভার্সিটি যে আমার আসলে কি নেওয়া উচিত। বললো যে তুমি হচ্ছে মার্কেটিং এর জন্য একদম পারফেক্ট, আচ্ছা। মার্কেটিং নাও। যদিও আমাদের সেই সময় কিন্তু মানুষ মেয়েদেরকে মার্কেটিং সাবজেক্ট নিতে খুব একটা মোটিভেট করতো না, কারণ এটা একটু চ্যালেঞ্জিং জব। আর তখন কিন্তু ব্র্যান্ডিং নিয়ে কাজ করা, মার্কেটিং মানেই মানুষ সেলস কে মনে করতো, কিন্তু সেলস তো মার্কেটিং এর একটা পার্ট। আমি
তখন ব্র্যান্ডিং নিয়ে পড়াশোনা করে দেখলাম যে হ্যাঁ এটাই আমার জন্য একদম পারফেক্ট, মানে আমি মার্কেটিং এর জন্যই তৈরি। এবং তখন আমার একটা আইডল তৈরি হলো। আচ্ছা, আমার আইডল ছিল গীতিয়ারা সাফিয়া চৌধুরী। আচ্ছা, আমি ব্র্যান্ডিং পড়তে পড়তে আমি সেদিনকে গীতিয়ার আপার সঙ্গে দেখা হলো অ্যাওয়ার্ড সেরিমনিতে। আমি একটা ছবি তুললাম এবং আমি বললাম, উনিও জানেন আমার যেহেতু অ্যাডকমের সঙ্গে কাজ করা হয়েছে আমার প্রোডাকশন হাউস থেকে, আমরা তো টিভি কমার্শিয়াল এক্সপার্ট। জি জি। তো আমি তখন ভাবতাম যে আমি গীতিয়ারা হতে চাই, কারণ মানুষের সামনে একটা বেঞ্চমার্ক রাখতে হয়, কারণ বেঞ্চমার্ক না থাকলে এলোমেলো ভাবে আসলে বড় হওয়া যায় না। যখন একটা বেঞ্চমার্ক থাকে, হয় সেই বেঞ্চমার্কে রিচ করব, অথবা তার কাছাকাছি থাকবো, অথবা তার উপরে চলে যাব, কিন্তু বেঞ্চমার্ক একটা রাখতে হবে। আমার মাথার মধ্যে গীতিয়ারা সাফিয়া চৌধুরী ছিল। আমি ব্র্যান্ডিং পড়তাম, আমি খুব ভালো ভালো টিচার পেয়েছি মার্কেটিং এর। আমি যখন এমবিএ করলাম, ইন দ্য মিন টাইম আমার হাজবেন্ডের সঙ্গে আমার পরিচয়, কারণ আমি ফটো সুন্দরী হয়েছিলাম তখন। ফটো সুন্দরী হওয়ার পরে আমার ছবি তো বিভিন্ন এজেন্সিতে গেল। আমার হাজবেন্ড তখন আফজাল হোসেনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতো। আপনার হাজবেন্ডের নামটা আমরা শুনিনি। আমার হাজবেন্ডের নাম তৌহিদ মিটুল। উনি ডিরেক্টর, টিভিসি মেকার, এবং উনি থিয়েটার অ্যাক্টিভিস্ট, থিয়েটার করেন। আমি অলিখিতভাবে থিয়েটার করি, আমি লিখিতভাবে থিয়েটার করি না, কারণ থিয়েটারের যে ডেডিকেশন, যে সময়, ওটা আমি দিতে পারবো না। বাট আমি থিয়েটার অ্যাক্টিভিটিজ এর সঙ্গে থাকি, আমার এটা ভালো লাগে। কিরকম অ্যাক্টিভিটিজ এর সাথে থাকেন? ওরা যখন কোনো ফেস্টিভ্যাল করছে সেটার পৃষ্ঠপোষকতা করা, আমার আইডিয়াগুলো শেয়ার করা, ওদের জন্য একটু আড্ডার ব্যবস্থা করে দেওয়া। আমার হাজবেন্ড যখন থিয়েটারে কাজ করছে, হাজবেন্ডকে সাপোর্ট করা, কারণ যখন একজন মানে সেটা হাজবেন্ড ওয়াইফ যেই হোক না কেন, প্রফেশনের বাইরের যে কাজগুলো, সেইখানে পার্টনারের সাপোর্টটা অনেক জরুরি। তো যেহেতু আমার থিয়েটার ভালো লাগে, আমাকে অনেকবার বলেছে যে থিয়েটার করো, বাট আমি আসলে থিয়েটারের জন্য মানে খুব ডেডিকেটেড হতে হয়। আমি আসলে আর আমার একটা ব্যাপার ছিল যে দুজন, যেহেতু আমরা একসঙ্গে ব্যবসা করছি, অ্যাটলিস্ট দুজনের আলাদা একটা জগৎ থাকুক। থিয়েটার ওর জগৎ, আমার সাইড হচ্ছে জুনিয়র চেম্বার, রোটারি। সো এই দুটো জায়গা আমাদের দুজনের ইন্ডিভিজুয়াল জায়গা, আবার দুজনই এটার সঙ্গে কানেক্টেড থাকি। মানে ডেডিকেটলি করা হয় না, কিন্তু করা হয়। থিয়েটারের সঙ্গে আপনি আছেন? হ্যাঁ, আমি থিয়েটারের ওদের রিহার্সালে যাই, ওদের শো গুলোতে যাই। ওদের যেটা বলছিলেন যে ফটো সুন্দরীর মাধ্যমে আসা, যেটা আমরা জানতে চাচ্ছিলাম। তো তখন আমার হাজবেন্ডের সঙ্গে পরিচয় আমার আসলে আফজাল হোসেনের ওখানে, আমাকে স্ক্রিন টেস্টের জন্য ডেকেছিল। তো তখন পরিচয়, তারপরে আসলে আবার লম্বা গ্যাপ। যখন ইউনিভার্সিটিতে পড়ি, তখন আমার হাজবেন্ড তার নিজের মতো কাজ করা শুরু করেছেন। তখন তার মডেল দরকার ছিল, তো আমার ছবি সালাউদ্দিন লাবলু ভাইয়ের কাছে ছিল। ওইখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ, তারপরে তো আসলে একটা বন্ধুত্ব, এবং লম্বা সময়ের বন্ধুত্ব, প্রেম, তারপরে বিয়ে, সংসার। আমাদের 18 বছরে পা দিলাম। পরিচয় আমাদের মোর দ্যান 25 ইয়ার্স। মিটুলের সঙ্গে পরিচয় হওয়ার পরে যেটা হলো, যেহেতু আমি ব্র্যান্ডিং নিয়ে পড়াশোনা করেছি, এমবিএ করার পরে আমি বাংলাদেশের খুব বিখ্যাত একজন মানে মার্কেটিং এক্সপার্ট আফতাব মাহমুদ খুরশিদ, ওনার সঙ্গে, উনি আমার টিচার ছিলেন, উনার আন্ডারে আমি ইন্টার্নি করলাম ট্রাস্ট ব্যাংকে। তখন ট্রাস্ট ব্যাংকের ক্রেডিট কার্ড লঞ্চ হচ্ছে। আপনি ফটো সুন্দরী হলেন কখন? আমি 99 সালে, যেটা 2000 এ রেজাল্ট। মানে ততদিনে কি আপনার বিবিএ কমপ্লিট, নাকি আপনি পড়াশোনা করছেন? তখন আমি ইন্টারমিডিয়েট শেষ করেছি, ফটো সুন্দরী যখন হই, তারপরে তো বিবিএ শুরু করলাম। এমবিএ এর পরে আসলে আমি বুঝলাম যে আমি আসলে প্রফেশনালি ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চাই। আর মিডিয়াতে ক্যামেরার সামনে আমার কাজ করার আগ্রহটা আমার কখনোই ওইভাবে ছিল না। মানে ভালো ফটো সুন্দরী হয়েছেন, মানে হ্যাঁ, মানে আগ্রহটা তো না থাকবার কোনো কারণ ছিল না। একটা আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে ফটো সুন্দরী হলে বা এক্সপ্রেসিভ হলে বা একটু সুন্দর হলে ক্যামেরার সামনে কাজ করতে হবে, মানে এটাই হয় স্বাভাবিকভাবে, এই আগ্রহটা থাকে তখন তৈরি হয়। মাইন্ড সেটআপ আমাদের। বাট আমার তো পিছনের কাজ ভালো লাগে। আচ্ছা, যে আমি কোনো কিছু প্ল্যান করব, আমি কিছু ডিজাইন করব, সেটা এক্সিকিউট হচ্ছে। মানে আপনি করেছেন ঠিকই, কিন্তু আপনার অ্যাট্রাকশন ছিল ক্যামেরার পেছনে, রাইট? বিষয়টা এরকম। জি। তো আমার হাজবেন্ডের সঙ্গে পরিচয় হওয়ার পরে যেটা হলো, ও যেহেতু বিজ্ঞাপন বানায়, তখন যেটা হলো আমি দেখলাম যে ও তো আসলে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে। তখন আসলে যে কোম্পানি, ওরা খুব ইমোশনাল মানুষেরা, কোম্পানি ফর্ম করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, এই ব্যাপারগুলোতে তো এতটা আসলে ফর্মালিটিস মেনটেন করতো না। আমি আস্তে আস্তে বললাম যে আসলে এটা একটা ফর্মাল রূপ দিতে হবে। তখন আমরা ফিল্ম শপের জন্ম দিলাম, অফিসিয়ালি কাগজপত্র করে, ব্যাংক অ্যাকাউন্ট করে।
এবং আমি কয়েক জায়গায় চাকরি করেছি, তার মধ্যে আমি যদি উল্লেখযোগ্যভাবে বলি যে আমার জীবনবোধে প্রভাব ফেলেছে, সেটা হচ্ছে আমি বিখ্যাত আর্কিটেক্ট রফিক আজমের সঙ্গে কাজ করেছি বাহ, কিছুদিন। চমৎকার। রফিক আজম উনি ট্রাঙ্কুইলিটি নিয়ে কাজ করেন, ওনার স্ট্রাকচারের মধ্যে জীবন প্রকৃতি খুব থাকে। তো ভাইয়ের সঙ্গে আমি যে 6 মাস ছিলাম, আমার জীবনের একটা বড় চেঞ্জ এই 6 মাসে থাকে না, যে স্থাপত্য কলা, এইটা আমি কিন্তু বেশ ভালো বুঝি। এত সমৃদ্ধতা এটা আসলে একদিনে হয় না, ধাপে ধাপে জীবনের বিভিন্ন জায়গায় নিজেকে পরীক্ষা দিয়ে আপনি আপনার জায়গায়। আমরা একটু শুনতে চাইবো যে ফিল্ম শপ, এখানে আপনার কাজের ধরনটা কেমন ছিল? ফিল্ম শপে আসলে আমি দেখি এক্সিকিউটিভ প্রোডিউসারের যে দায়িত্বগুলো আছে এবং প্রোডাকশন ডিজাইনিং, আমার হাজবেন্ড যেহেতু ডিরেকশন দেন এবং ফিল্ম শপে যেহেতু বিজ্ঞাপন বেশি বানায়, বিজ্ঞাপনের জন্য আসলে অনেক প্রি প্রোডাকশন ওয়ার্ক বেশি থাকে। সো যখন আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করার কনসেপ্ট পাই, তখন যেটা হয় কখনো কখনো কনসেপ্ট ডেভেলপমেন্টও আমাদের কাজ করতে হয়। সেইটার প্রেজেন্টেশন তৈরি করা, তার ব্র্যান্ড ভ্যালুকে বেস করে তার এক্সিকিউশন লেভেল কেমন হওয়া উচিত, এই ব্যাপারগুলো টোটালটাই আমি দেখি। এবং যেটা হয় যে আমরা যে আউটসোর্সিং গুলো করি, যে কোন কাজের জন্য ক্যামেরাম্যান কে হবেন, এগুলো কিন্তু ডিরেক্টরের সঙ্গে একজন এক্সিকিউটিভ প্রোডিউসারের একটা কম্বিনেশন প্ল্যানিং থাকে, যে কোন কাজের জন্য মিউজিক ডিরেক্টর কে হওয়া উচিত, ডিওপি কে হওয়া উচিত, কাস্টিং অ্যাপ্রক্সিমেটলি 2-3 জন যে আমি নাম দিব, 3 জন কে হওয়া উচিত। এই যে একটা প্রোডাকশন হওয়ার জন্য যে প্ল্যানিং লেভেলের যে কাজগুলো, সেগুলো আমি দেখি, প্লাস ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দেওয়া এবং তাকে এক্সিকিউশনটা বুঝিয়ে দেওয়া উইথ মানে ডিরেক্টর, সেটা কিন্তু আমার কাজ। আর যদি বলি যে আমাদের তো এমপ্লয়িরা থাকেই, তারপরেও কিন্তু আমি গীতিয়ারা ম্যামকেও দেখেছি যে আমি শুরু থেকে ওনার মতো শুরু থেকে শেষ পর্যন্ত টিল শুটিং এর প্রোডাকশনের এডিটিং প্যানেল থেকে ফাইনাল প্রোডাকশন যাওয়া পর্যন্ত কিন্তু আমি ইনভলভ থাকি। কারণ আমি জানি যে আমার ক্লায়েন্ট কিভাবে কতটুকু চায়। সামটাইমস আমার হাজবেন্ডের সঙ্গে আমার এটা নিয়ে একটু হয় যে আমি বলি যে না, এটা রাখা যাবে না, ও হয়তো আমাকে বললো না রাখা যাবে। তো আমি আসলে ক্লায়েন্টের পার্ট হয়ে অনেক সময় ডিল করি আমার হাউসে। তাহলে হয় কি, যখন আমি ফাইনাল প্রোডাকশনটা দিচ্ছি, আমার কিন্তু ক্লায়েন্টের এন্ড থেকে কমপ্লেনের জায়গাটা আসে না। এবং আমি আরেকটা জিনিস বলতে চাই যে মাছরাঙার আমাদের প্রথম প্রোডাকশন, মাছরাঙার প্রোডাকশন ছিল নাটকের। আমাদের নাটক সেটা, এটা হচ্ছে মধুময়রা নামে একটা নাটক ছিল, মাছরাঙার হাউস থেকে প্রডিউস করেছিল আমার হাজবেন্ডকে। এবং এই নাটকটা এত বিখ্যাত হয়েছিল সে সময়, মেরিল প্রথম আলোর ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছিল দুটো, আনিসুর রহমান মিলন এবং মাসুম রেজা হিসেবে এনারা দুইজন ক্রিটিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2007 সালে। এই নাটকটার কন্টেন্টও আসলে বাংলাদেশের ট্র্যাডিশন এবং আইডিওলজি, এই ব্যাপারগুলোকে রিপ্রেজেন্ট করেছে। তো আজকে মনে হলো যে রাঙা সকালে বসে কথা বলতে, যে এটা বলতেই ইচ্ছে হলো। নিশ্চয়ই। তো আমার ফিল্ম শপের এই কাজগুলো আমি এইভাবে দেখি। এবং অনেক সময় হয় না যে কাজের অপরচুনিটিস গুলো বের করা, আমরা যখন কোথাও যাই তখন কিন্তু আমরা জানি, আমি অনেক সময় অনেক প্রজেক্ট প্ল্যানিং করি যেটা হয়তো আমার ক্লায়েন্টদেরকে দেওয়ার পর ওনারা পছন্দ করেন। তো এই প্ল্যানিং গুলো করা, আমি আমার রাত্রেবেলার বসে কিন্তু একটা সময় কিন্তু আমি এখনো পর্যন্ত নিজেকে আপডেট রাখার চেষ্টা করি, কারণ আমরা তো ইনোভেট করি কোন একটা প্রজেক্টকে। তো আমি যতটা এখনকার সময় কি দরকার এবং এখন সমাজে যে অস্থিরতা, সেইটার উপর বেস করে কিন্তু আমাদেরকে ভাবতে হয় যে কোন কাজগুলো আমার প্ল্যানিং করা উচিত যেটাকে এটা মিনিমাইজ করবে। আমাদের কিন্তু এই যে ট্রেন্ডে গা ভাসানোর জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে, আমরা চেষ্টা করি। আমি ভীষণভাবে ফিল্ম শপ ভীষণভাবে কন্টেন্টের ক্ষেত্রে খুব চুজি। আমরা এমন কোনো কাজ করতে চাই না যে কাজটা আমার সন্তান কে নিয়ে আমি বসে দেখতে পারবো না, কারণ আমার সন্তানকে নিয়ে, আমার বাবা মাকে নিয়ে বসে দেখবো। এবং আমাদের 8 থেকে 10টা নাটক আমরা করেছি। আমাদের কন্টেন্ট দেখার জন্য কিন্তু একটা স্পেশাল ক্যাটাগরির মানুষ আছে যারা বলেন যে তোমাদের নাটক হলে কিন্তু বলবা আমাদেরকে। তো আমার কাছে মনে হয় যে আমাদের এখন সময় যে টেলিভিশন নাটক কন্টেন্টে আমাদের অনলাইন কন্টেন্ট হচ্ছে, ভিউ বাণিজ্যটা কিন্তু খুব আপেক্ষিক। ভালো কাজ করেও কিন্তু ভালো ভিউ হতে পারে। তো আমরা না সবসময় হয় কি যে সহজ জিনিসে তো আমরা করি, সেই ব্যাপারটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমার ছেলে যেমন হচ্ছে, ও
ফুটবলার, বাফুফেতে ফুটবল খেলছে, ওর ড্রিম ফুটবলার হবে। আমি জানি না, ফুটবলার ক্যারিয়ারটা তো আসলে হওয়াটা খুব ডিফিকাল্ট, বাট ও ভালো খেলে, আমরা ওকে সাপোর্ট দিই। আমার কাছে মনে হয় কি যে এখনকার জেনারেশনকে যে আমরা দোষ দিই, জেনারেশনের দোষ না, দোষ হচ্ছে আমরা ওদেরকে গাইড করতে পারি না, আমরা ওদেরকে শাসন করতে পারি না। একটা জেনারেশনকে মানুষ করার জন্য আদর, শাসন এবং গাইড করা, এই তিনটা জিনিস থাকতে হবে, সবকিছুর প্রয়োজন আছে। আর ফিল্ম শপ ছাড়াও আমি যেটা বলবো যে আমার টম্বি নিয়ে আমি বেশি এখন কনসার্ন। আমি আসলে চেষ্টা করছি হচ্ছে বাংলাদেশে সার্ভিস ইন্ডাস্ট্রিতে সার্ভিসগুলো কিভাবে আরো আপডেটেড হবে, আরো ফ্লুয়েন্ট হবে, সেই ব্যাপারগুলো নিয়ে কিভাবে টেকনোলজিকে আনা যাবে, এই ব্যাপারগুলো নিয়ে আমি কাজ করার চেষ্টা করছি। নিশ্চয়ই, আসলে আপনি যেটি বলছিলেন না, ফিল্ম বা টিভি মিডিয়া তো আসলে একটা দর্শন, একটা দর্পণও বলি আমরা, সেটাকে আসলে মাথায় রেখেই আপনারা কাজ করছেন এবং আপনার এই অডিও ভিজুয়াল এই জায়গাটাতে আপনার কাজের অভিজ্ঞতা প্রায় 19 বছর এবং আপনি যেটি বলছিলেন যে আপনি ক্লায়েন্টদের কথা সবসময় মাথায় রেখে রেখে আপনি কাজ করেন, সেক্ষেত্রে দেখা যায় কি তাদের কাছ থেকে যে কারেকশনের বিষয়টা সেটা খুব কমই আসে। তো এখানে তো আসলে অনেকগুলো চ্যালেঞ্জও রয়েছে। আপনি ভাইরালের কথা বলছিলেন, এই যে এত কিছু মেনটেন করে যে কাজগুলো করা, চ্যালেঞ্জগুলো তো নিয়ে একটু শুনতে চাই, সবার জন্যই শুনতে চাই যে চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করছেন। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে যখন কোনো প্রতিষ্ঠান কোনো ফিমেল লিড করে, আমাদের কিন্তু আমরা যখন কাজ শুরু করেছি তখন কিন্তু ক্রু লেভেল থেকে শুরু করে সবার মধ্যে কিন্তু ওই প্র্যাকটিসটাই নাই যে একজন ফিমেল কমান্ড দিচ্ছে, সেই কমান্ডে কাজ করতে হবে, এটা কিন্তু ডিফিকাল্ট ছিল। ওরা চায় মেল কমান্ড দিবে, তো এটা একটা বিশাল বড় চ্যালেঞ্জ। এবং যেটা হয় যে আমি বলবো যে প্রত্যেকটা সোসাইটিতে কিন্তু ভালো মন্দ সবকিছু মিলিয়ে মানুষ আছে। একটা মেয়েকে অনেক মন্দ দিকের ফেস হতে হয়, যেটা অনেক ছেলেকে হতে হয় না। আমি বলবো এই চ্যালেঞ্জেসগুলো ফেস করা খুব টেকনিক্যালি সহজ। আমি কি চাই সেটা যদি আমি জানি, আমি কি চাই না সেটাও যদি আমি জানি, তাহলে কিন্তু আমার চ্যালেঞ্জেস ফেস করা সহজ। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে তো আসলে খুব ভালনারেবল। একজন যখন চাকরি করে তার তো আসলে মান্থলি একদম ফিক্সড টাইমে একটা স্যালারি চলে আসে, কিন্তু মিডিয়া প্রফেশনে তো আসলে কোনো ফিক্সড জিনিস বলে নাই। তো যখন কোনো নারী উদ্যোক্তা হয় বা কোন নারী লিড দিচ্ছে, তার জন্য কিন্তু একটা মেন্টাল স্ট্রেস থাকে যে এই ফিনান্সিয়াল জিনিসটাকে ব্যালেন্স করা, হ্যাঁ, আমাকে ওইভাবে একটা রোলিং করে আমাকে একটা প্ল্যানিং করতে হয় যে কিভাবে কি এই জিনিসগুলো করতে হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে মিডিয়াতে কাজ করছি মানেই কিছু মানুষ মনে করে যে এই ব্যাপারগুলো খুব ইজি, একটা মেয়ের সঙ্গে কমিউনিকেট করা ইজি। হ্যাঁ, তো আমার কাছে মনে হয় যে যেটা আমি একটু আগে বলছিলাম যে আমরাই আসলে পারি যে রিপ্লেগুলো কেমন হওয়া উচিত, আমি কেমন বা আমার সার্কেলটা কেমন। আমার কাছে তো মনে হয় যে আমি কাজ করতে যে ভালোর সংখ্যাই বেশি দেখেছি, কারণ কি আমি যেমন আমি পাবো সেরকম। তো আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জেস যা আছে সেই চ্যালেঞ্জেস সব প্রফেশনেই আছে। এবং আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আমি কি চাই এবং আমি কি চাই না, এই দুটো ব্যাপারে যদি পরিষ্কার হওয়া যায় তাহলে অনেক কিছু সমাধান হয়ে যায়। ম্যাম, আমরা জেসিআই বাংলাদেশে আপনার নেতৃত্বের যে জায়গাটা আছে সেটা নিয়ে একটু ছোট্ট করে শুনবো। আমি 2006 থেকে আসলে জেসিআইতে যাওয়া আসা করি। আমি আবার বলি আইডলের ব্যাপারটা, আমি যখন আফতাব মাহমুদ খুরশিদের সঙ্গে কাজ করছিলাম, উনি কিন্তু মাইলসের বিখ্যাত গানগুলো ওনার লেখা, যে নিঃস্ব করেছ আমায় বা ফিরে মানে ধিকে ধিকে আগুন জ্বলে, এই গানগুলো স্যারের লেখা। আমি ওনার সঙ্গে যেতাম, আমি ওনার ইন্টার্ন, ওনার ওই প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমি ওনার সঙ্গে যেতাম। তো আমি একটা প্রোগ্রামে গেলাম, যে আমি খুব অবাক হলাম, একজন মহিলা তখন হচ্ছে ন্যাশনাল প্রেসিডেন্ট ফারজানা আপা, উনি হচ্ছে গ্রিন ডেল্টার ওনার। ফারজানা আপাকে দেখে আমার মনে হলো যে আমার ক্যারিয়ারের নেক্সট স্টেপটা আমি আসলে ফারজানা আপার মতো হতে চাই। এত বোল্ড একটা পার্সোনালিটি, এত অর্গানাইজড, এত মিশুক, এত জলি। আমার তখন মনে হলো যে না, আমার তো ওনার কাছাকাছি থাকতে হবে। তখন আমার আসলে জেসিআইতে জয়েন করা, আমার চোখের সামনে কিন্তু ছিল ফারজানা আপা। আচ্ছা আচ্ছা, জেসিআই দায়িত্ব কি ছিল? আমি যখন শুরু করি তখন আমি মেম্বার হিসেবে শুরু করি। তখন মেম্বার থেকে শুরু করে চ্যাপ্টার লেভেলে আমি নর্থের মেম্বার ছিলাম। নর্থের মেম্বার থেকে শুরু করে বোর্ডের মেম্বার হয়ে আমি 2013-এ আমি প্রেসিডেন্ট হই নর্থের, এবং তারপরে আমি ন্যাশনাল বোর্ডে আসি এবং 2017 পর্যন্ত আমি ন্যাশনাল বোর্ডের বিভিন্ন পজিশন সার্ভ করেছি। এবং রানা প্লাজার কথা যেটা আসলো, তখন 2013-এ আমি প্রেসিডেন্ট। রানা প্লাজার ইনসিডেন্ট ঘটলো, আমি জাস্ট ওথ নেওয়ার পরপরই আমি তখন ভাবছিলাম যে কি কাজ করা যায়। রানা প্লাজার ঘটনা যখন ঘটলো, আমরা তো খুবই মেন্টালি আপসেট ছিলাম। আমার বাসার কাছে তো পঙ্গু হসপিটাল,
আমি আমার অফিসের ছেলেটাকে, কারণ তখন দেখলাম যে সবাই আমাদের একটা প্রবলেম আছে, কোনো দুর্ঘটনা ঘটলে আমরা হোমসিক্যালি ডিসিশন নিই, সবাই ব্লাড কালেক্ট করছে, সবাই অক্সিজেন নিয়ে যাচ্ছে, কিন্তু একটা সার্ভে করা দরকার যে কারেন্ট সিচুয়েশনে কি কি ডিমান্ড আছে, একটা সর্ট আউট করে ওই প্ল্যানিং অনুযায়ী আগানো। আমি আমার অফিসের ছেলেটাকে পঙ্গু হসপিটালে পাঠালাম, কারণ ম্যাক্সিমাম পেশেন্ট পঙ্গু হসপিটালে আসছিল। পঙ্গু হসপিটালে ওরা একই করে আসার পরে আমি গেলাম, তারপরে আমি বললাম আমি পঙ্গু হসপিটাল ধরে কাজ করব, এবং আমি রাউন্ড দ্য ইয়ার পঙ্গু হসপিটাল ধরেই কাজ করেছি। এবং আমি বলবো আমার লাইফের বেস্ট মেমোরি কাজের এই রানা প্লাজার ভিকটিমদের সঙ্গে পঙ্গু হসপিটালে কাজ করা। আমার কাছে মনে আছে যে আমার ব্যাক সাইড দেখলে ওনারা চিনতে পারতেন, কারণ ম্যাক্সিমাম মানুষ যেত, সাহায্য করতে চলে আসতো। পার্সোনাল অ্যাটাচমেন্ট, টাচ, এই ব্যাপারটা কিন্তু খুব জরুরি। এবং আমার একটা ছবি আছে বিখ্যাত, মাঝে মাঝে আমি বের করে দেখি যে একজন মানে সার্ভাইভার আমার হাত ধরে আছে, উনি বলতে যে আপনাকে দেখলে না মনটা ভালো হয়ে যায় আপনার সঙ্গে কথা বললে। সত্যি আমার কাছে মনে হয়েছে এই কথাটা আমার এত দায়িত্ববোধ বাড়িয়ে দিয়েছে যে এরপরে আমি রাফ কিছু করতে গেলে আমার কাছে মনে হয় যে না, মানুষ আমাকে যেভাবে চায় আমি চাইলে এটা করতে পারি না। আর একটা খারাপ দিকও হয়েছে, রানা প্লাজার ভিকটিমদের সঙ্গে কাজ করতে গিয়ে আমার একটা মেন্টাল ট্রমা তৈরি হয়েছে। আমি এই জায়গাটাতে আসতে চাচ্ছিলাম যে আপনি এটাকে কিভাবে কভার করলেন, মানে আপনি কি অনেক স্ট্রং ছিলেন কিনা? আমরা যতটুকু জানি যে ভিকটিমদের সঙ্গে যারাই কাজ করেছেন প্রত্যেকেই আসলে কোনো না কোনোভাবে ছোট পরিসর হোক বড় পরিসর হোক, তারা আসলে একটা মানে ট্রমার মধ্য দিয়ে গেছে, এবং এটা থেকে বের হতে অনেকের সময় লেগেছে, কেউ কেউ এখনো পর্যন্ত বের হতেও পারেনি। কিন্তু আপনি বলছিলেন যে আপনি ফিজিক্যালি তাদের সঙ্গে একেবারে অ্যাটাচ ছিলেন। আমি কিন্তু এখনো ফিজিক্যালি বের হতে পারিনি ট্রমা থেকে, এবং আমি চাই কাউন্সিলিং আমি নিজেকে নিজে করি, এবং আমি আসলে চেষ্টা করি। যেমন আমি বলি, আমি যখন প্রথম ওদের সঙ্গে কাজ করা শুরু করলাম আমি কয়েকদিন মাংস খেতে পারি নাই, কারণ ওদের যে ওই যে বিধ্বস্ত হাত পায়ের মাংসগুলো ওটা দেখে আমার একটা মানে ব্যাড ফিল হতো, আমি মাংস খেতে পারতাম না। ওটা চলে গেছে, আমার মধ্যে যে ভয়টা রয়ে গেছে, যেটা স্টিল আমি সাফার করি, আমি কোনো আন্ডারগ্রাউন্ড পার্কিং এ যেতে পারি না। আমার ভয় লাগে, মানে আমি নার্ভাস হয়ে যাই। আমি এত স্ট্রং একটা মানুষ, আমি লিফটে উঠলে আমার একটা টেনশন কাজ করে যে লিফটটা আটকে যাবে কিনা, আমি আটকা পড়বো কিনা। মানে এই যে ট্রমাটা, আমি এত বোল্ড পারসন, আমি এত, আমার হাজবেন্ড বলে যে তুমি এটা থেকে বের হতে পারছো না কেন, তুমি তো এত মানে স্ট্রং একটা মানুষ। কিন্তু ওই যে রানা প্লাজার ওদেরকে যে আমি ওদের যে গল্প শুনেছি যে ওরা কিভাবে বেরিয়েছে, ওদের চেহারা দেখেছি, ওদের যে চেহারার মধ্যে যে ভয়টা, আমি কিন্তু এখনো পর্যন্ত যেটা হয় যে আমি যখন বড় সুপার শপে মানে সুপার মলগুলোতে যাই, আমি চেষ্টা করি পার্কিং এ আগে মার্কেটের সামনে নেমে যাওয়ার। আচ্ছা, পরবর্তীতে আমি ট্রাই করেছি, আমি যখন আন্ডারগ্রাউন্ডে গেছি দেখেছি যে আমার একটু ঘাম হয়, আমার প্যালপিটেশন হয়, আমার বুকের মধ্যে একটা চাপা মানে ভয়ঙ্কর একটা ফিলিং কাজ করে, এবং আমি নার্ভাস হতে থাকি, হার্টবিট বেড়ে যায়। হ্যাঁ, আমি কিন্তু এখনো পর্যন্ত এই ট্রমা থেকে বের হতে পারি না। এবং আমরা দেখেছি যে অনেকেই যে সুইসাইডাল অ্যাটেম্প্ট নিয়েছে, আমি কিন্তু ওদের জায়গাটা ফিল করতে পারি, কারণ যারা রানা প্লাজার ভিকটিমদেরকে ওই লোকেশন থেকে বের করেছে, ভিতরে ঢুকে দেখেছে, ওদের ট্রমা কিন্তু ভয়ঙ্কর লেভেলের। আমাদের একটা প্রবলেম হচ্ছে, আমরা এসব ইনসিডেন্টের পরে আমরা মেন্টাল হেলথ নিয়ে কাজ করি না। মেন্টাল হেলথ নিয়ে কাজ করা খুব জরুরি। যেমন আমি কাউন্সিলিং করার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি ঠিক আছে নিচে যে বোঝা না, এটা কোনো ব্যাপার না, সময় লাগে। ম্যাম, আপনার কথা শুনে সৈয়দ শামসুল হকের একটা কথা মনেই পড়ে গেল, যে দাগও একটা দাগ রেখে যায়, একটা নাটকের ডায়লগ। তো এই বিষয়গুলো আসলে আপনি যে বিষয়ের মধ্যে দিয়ে পার হয়েছেন, সময়ের মধ্যে দিয়ে পার হয়েছেন, সেটারই দাগ একটা রয়ে গেছে। আসলে আমাদের আয়োজনের পরিসরটা এত সীমিত যে অনেক গল্প আসলে হয়তোবা থেকেই যাবে, কিন্তু তারপরও আপনার মুখ থেকে আপনার বিশেষ বিশেষ কাজগুলো এখন শুনতে চাইবো। আমি একটা শর্ট ফিল্ম বানিয়েছি শর্ট ফিল্ম ফোরামের তত্ত্বাবধানে, ওটা আমার প্রথম ফিল্ম। একটি ফটোগ্রাফ, একটা কবিতা আছে ওনার বিখ্যাত কবিতার অঞ্জনদা, প্রয়াত অঞ্জনদা খুব চাইছিলেন আমি এই কবিতাটাই যেন করি। উনি কাউকে কোনো গল্প ফিক্স করে দেন নাই, কেন জানে উনি আমাকে এটা ফিক্স করে দিলেন যে তোমাকে এটাতেই করতে হবে। এবং ওই কবিতাটাকে আমি স্ক্রিন প্লে করলাম, স্ক্রিন প্লে করে আমি একটা শর্ট ফিল্ম বানালাম, যে একটা বাবার নেগলিজেন্সিতে যে বাচ্চাটা পানিতে ডুবে মারা যায়, ওই যে ইমোশন, ওই শর্ট ফিল্মটা আমার খুব মানে প্রথম ফিল্ম, যেহেতু এইটা আমার মানে খুবই ভালো লাগার একটা কাজ। আর আমি বলবো যে আমার 6 নম্বর সাক্ষী নামে আমাদের একটা নাটক, এটা চ্যানেল আইতে গেছে, মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, এইটা আমার খুব পছন্দের এবং আমাদের পছন্দের কাজ। মঙ্গল ছায়া নামে আমাদের একটা নাটক, সর্বশেষ যে নাটকের পরে আমরা নাটক বানাইনি, ওটা ছিল
ডাউন সিনড্রোম বেবিদেরকে নিয়ে একটা কাজ। আচ্ছা। ট্রোপা মজুমদার এবং শহীদুজ্জামান সেলিম ভাই পারফরমেন্স করেছে। আচ্ছা আচ্ছা। এটা আমাদের খুব পছন্দের একটা কাজ। আর বিজ্ঞাপনের কথা নাই বলি, বিজ্ঞাপন তো আসলে চলতেই অসংখ্য থাকে। কাজ করা হয়েছে। আমাদের ফার্স্ট ফিচার ফিল্মের যে প্রিপারেশন নেওয়া হয়েছে, জি। মুক্তিযুদ্ধের গল্প, বাচ্চাদের মানে ভিত্তিক, শিশুতোষ। শিশুতোষ মুক্তিযুদ্ধের গল্প। আসলে এটা বড়দের জন্য গল্প, বাট এখানকার হিরো একজন বাচ্চা, 13 বছরের একটা ছেলে হচ্ছে হিরো এবং সে মুক্তিযোদ্ধা। এবং আমাদের কিন্তু বাস্তব জীবনে এরকম 13 বছর বয়সী মুক্তিযোদ্ধা আছেন। হ্যাঁ, লালটু নামে একজন ছিলেন, এরকম বেশ কয়েকজন আছেন যারা এই কৈশোরেই মুক্তিযুদ্ধ করেছেন। এটা এখনো যেহেতু আমাদের অন প্রসেস আছে, এই ছবিটা আমার আসলে খুব মানে কি বলবো, যে আমি এটা নিয়ে খুব মানে আশাবাদী যে বাচ্চাদের জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা ভালো গল্প হবে, এটা মুভি হবে একটা। আর যদি বলি টম্বি লজিস্টিক্সের কথা, আমি ডোপ টেস্ট নিয়ে কাজ করছি এখন বাংলাদেশে, যেহেতু এখন ড্রাগসের একটা বিশাল মানে প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটা কিন্তু শুধু স্টুডেন্ট না, প্রফেশনাল জায়গাতেও কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো আমরা প্রফেশনাল কিছু জায়গাতে আমরা একটা আধুনিক মেশিন বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছি, যেটার মাধ্যমে খুব 10-15 মিনিটের মধ্যে টেস্টের রেজাল্ট চলে আসবে যদি কেউ অ্যাডিক্টেড থাকে। ম্যাম, অনেক ভালো ভালো কিছু উদ্যোগ আপনারা নিয়েছেন, শুধু তাই নয়, অক্সিজেন ফ্যাক্টরি রয়েছে, জলবায়ু পরিবর্তন নিয়ে আপনি আন্তর্জাতিক মহলেও কথা বলেছেন। সর্বোপরি আমরা যেটি বলছিলাম যে একজন নির্মাতা, একজন সংগঠক এবং একই সঙ্গে একজন কি বলবো উদ্যোক্তা, তো আসলে অনেক অনেক সাধুবাদ জানাতে হয়। আপনি একই সঙ্গে অনেকগুলো কাজ করছেন, যেটা আসলে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, আমরা সেই আশা রাখি। অনেক অনেক শুভকামনা জানাতে চাই এবং অনেক ধন্যবাদও জানাতে চাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন আজকে। আমিও আপনাদেরকে মানে শুভকামনা জানাতে চাই, আমাকে ডেকেছেন, কথা বলার স্কোপ দিয়েছেন। আমি বিশ্বাস করি যে পজিটিভ কথাগুলো স্প্রেড হওয়া দরকার বেশি, এবং আমি রাঙা সকাল দেখি একটা কারণে। প্রথমত হচ্ছে যে সকালবেলার গানটা আমার ভীষণ ভালো লাগে, যে আয়োজনে একটা গানের আয়োজনটা হয়, এইটা আসলে সকালটা খুব সুন্দর করে তৈরি করে। তারপর মানুষের যে পজিটিভ কথাগুলো শুনে আমরা শুরু করি, এটা একটা গুড ফিল দেয়। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে আমরা যতই সমাজে অগ্রসরমান হই না কেন, পরিবারের প্রতি আমাদের দায়িত্ব, বিশেষ করে আমরা যারা নারী উদ্যোক্তা বা নারী প্রফেশনাল আছি, আমার কাছে কিন্তু মেন প্রায়োরিটি আমার সংসার। নিশ্চয়ই সংসারের পরে আমার প্রফেশন, আমার শখ, আমার আদার্স জিনিস। আরেকটা জিনিস বলতে চাই যে আমরা সব সময় অপেক্ষা করি কেউ একজন অনেক কিছু করে দিবে। আমরা ছোট ছোট করে অনেক কিছু করতে পারি যেটা বড় ইম্প্যাক্ট তৈরি করবে। আমার ছাদ বাগান, আমি সেটাকেই আমি বলি যে অক্সিজেন ফ্যাক্টরি, এই জন্যই বলি আমার এরিয়াতে তো আমি একটা অক্সিজেন তৈরি করি, আমার নেইবারদের জন্য আমি অক্সিজেন তৈরি করি আমার সঙ্গ ছাড়াও। এবং আমার ইন্সপিরেশনে 100-র বেশি মানুষ তাদের ছাদে বারান্দাতে বাগান করেছে, এবং আমার কাছে মনে হয় যে এই কথাগুলো স্প্রেড হওয়া উচিত। আমরা যেন নিজেদের বাচ্চাদেরকে, থাকে না যে আমরা খেলতে নিয়ে যাই, বাচ্চারা এখন অস্থির খুব গেজেটের মধ্যে থাকে, আমরা যদি বাচ্চাদেরকে নেচারের সঙ্গে কানেক্ট করতে পারি, আমরা স্পা নিতে যাই, আমরা যদি বাগান করি, আমরা যদি মাটি নিজের হাতে টাচ করি, গাছপালা ধরি, এইটার যে মানে ন্যাচারাল রিল্যাক্সেশন, এইটা টাকা দিয়ে কেনা যাবে না। নিশ্চয়ই নিশ্চয়ই ম্যাম, আমরা সেটাই প্রত্যাশা করি। এবং আমার মনে হয় আমাদের অনেক গল্প আজকে অপূর্ণ থেকে গেল। আমাদের পুরো টিম চেষ্টা করবে, আমি জানি না, তৌহিদ এবং বিনতির সঙ্গে একসঙ্গে আমরা 2 ঘন্টা একদিন আড্ডা দিব। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। সবাইকে। জি।